পলাশী পলাশী পলাশী। আজকে আমাদেরকে যে বিষয়টার উপরে কথা বলতে হবে, এটা একটা একাডেমিক বিষয়। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমাদের জন্য যে সমস্ত ভালো কাজ করেছে, তার ভিতরে নিঃসন্দেহে একটা ভালো কাজ হচ্ছে আমাদেরকে পড়তে অভ্যস্ত করেছে। সাধারণত রাজনীতি যারা করে তারা পড়ে না, কিন্তু ইসলামী ছাত্র শিবির রাজনীতি করার পূর্ব শর্তই দিয়েছে, ইউ হ্যাভ টু গো থ্রু দি সিলেবাস, ইউ হ্যাভ টু ফিনিশ দি সিলেবাস, ইউ হ্যাভ টু ডু অল দিস থিংস। এটা আমাদের জন্য বিরাট একটা নিয়ামত। এবং ইসলামী ছাত্র শিবির আমাদেরকে যে সিলেবাসটা দিয়েছিল, সেখানে ইতিহাস অংশে পলাশী ইতিহাসটি অপরিহার্য একটা বিষয়। তো আমরা জানি যে এই দেশটা ব্রিটিশরা আসার আগে এই দেশটা দীর্ঘদিন পর্যন্ত মুসলিম শাসনের অধীন ছিল। স্পেশালি এই দেশ বলতে আমি ভারতীয় উপমহাদেশটা বুঝি। ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন আমল যেটা, এটা একটা গৌরবের শাসন আমল। এবং সেই সময়ে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা ব্যবসা বাণিজ্য এমন কোনো সেক্টর নাই যেই সেক্টরে ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশ, এইটা তখন অনেক সমৃদ্ধ একটা জনপদ ছিল। এবং আমরা খুব ভালো করে জানি যে বাংলা বরাবরই বারভূঁইয়াদের নেতৃত্বে একটি স্বাধীন জনপদ ছিল। দিল্লির সুলতানরা চেষ্টা করেছিল এই বাংলাদেশটাকে দখল করে তাদের শাসনের অধীন রাখতে, কিন্তু তারা এটা পারে নাই। তাদের সেনাপতি মানসিংহকে ময়মনসিংহের, কিশোরগঞ্জের বনে বাদারে মাঠে ঘাটে পিটায়া সমান করে দিয়া ঈসা খাঁ বাংলার স্বাধীনতার সূর্যকে উপরে তুলে রাখছিলেন। আজকের দিনে এখানে দাঁড়ায় আমি প্রথমে বলবো যে আমাদেরকে এই ইতিহাসগুলো কাছ থেকে গিয়ে দেখে শিখতে হবে, থিওরিটিক্যালি হবে না। সেই যুগে সন্দ্বীপ ওয়াজ এ বিগ হারবার, কে কে জানে এটা? সন্দ্বীপ একটা বিশাল সমুদ্র বন্দর ছিল। এবং ডাচ ব্যবসায়ীরা, ওলন্দাজ ব্যবসায়ীরা, তারা জাহাজ কিনত সন্দ্বীপ থেকে। এখন তো গল্প গল্প মনে হবে, সন্দ্বীপ থেকে জাহাজ কিনত তারা। সেই রকম সোনারগাঁয়ে তখন বছরে মেলা বসত। সোনারগাঁয়ে এখন যেমন ওখানে পর্যটন কেন্দ্র করেছে স্মৃতিগুলো ধরে রাখার জন্য, আরও আগে হলে ভালো হতো। তো ওখানে পর্যটন কেন্দ্র ছিল এবং সেখানে মসলিন, যেই গল্পের কথা পড়ি, সেই মসলিন তখন সারা ওয়ার্ল্ডে ফেমাস ছিল। এবং এই মসলিনের চাহিদা সারা ওয়ার্ল্ডে এত ছিল যে কমোডিটির প্রতি মানুষের একটা আকর্ষণ আছে না, বিশেষ করে বিজনেসম্যানদের একটা আকর্ষণ আছে না। বিজনেসম্যানরা তো চায় এই কমোডিটিটাকে কীভাবে মার্কেট করে তার পকেটে টাকা ঢুকানো যায়। বিজনেসম্যানদের বুদ্ধি কিন্তু এটাই। এবং পৃথিবীতে ক্যাপিটালিজমের ডেভেলপমেন্টটা এখান থেকে হয়েছে, বিজনেস থেকে হয়েছে। এবং ক্যাপিটালিজমের উপরে ভর করে পৃথিবীতে ইম্পেরিয়ালিজম ডেভেলপ করেছে। কয়টা কথা বলেছি? ক্যাপিটালিজম গ্রোস ফ্রম বিজনেস, ইম্পেরিয়ালিজম ডেভেলপস অন দি বেসিস অফ ক্যাপিটালিজম। ক্যাপিটালিস্টিক একটা সমাজ তৈরি করার জন্য
যেভাবে তারা করে, সেখানে কি তারা বিজনেস করে, বিজনেস হাউস তৈরি করে। তাহলে একটা সময়ে আমাদের পুরো উপমহাদেশে যেখানে যেখানে দামি দামি প্রোডাক্ট হতো, সেই প্রোডাক্টগুলোর প্রতি সারা পৃথিবীর একটা আকর্ষণ ছিল। থিংস ওয়্যার চিপার হেয়ার, বাট অফ দি বেস্ট কোয়ালিটি। এই বেস্ট কোয়ালিটি মসলিন সারা দুনিয়াতে ছড়ায় দেওয়ার জন্য তো তারা দেখলো যে আমাদের যেহেতু মসলিনের মার্কেট, এই মসলিনের মার্কেট নষ্ট করার জন্য তারা এখানে অনেকগুলো বাজে কাজ করেছে। সেই আলোচনা আমি যাচ্ছি না। যদি খুব ভালো করে আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হয়, তাহলে আমাদেরকে একটু কষ্ট করে এডওয়ার্ড সাইডের 3টা বই পড়তে হবে। নাম্বার 1, ওরিয়েন্টালিজম। প্রাচ্যের সবগুলো বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে একটা ফ্যাকাল্টি আছে, সেটা হলো ডিপার্টমেন্ট অফ ওরিয়েন্টালিজম বা ওরিয়েন্টাল স্কুল। ওরিয়েন্টাল স্কুলগুলো ডেভেলপ করা হয়েছে সারা দুনিয়া থেকে পূবের, পূব হেয়ার মিন্স সুয়েজ খাল থেকে শুরু করে ফার ইস্ট পর্যন্ত, চায়না, জাপান ওদিক পর্যন্ত, এই বিস্তৃত এলাকা থেকে বলা হয় ইস্ট, বা তাদের ভাষায় ওরিয়েন্ট। তো তারা পশ্চিমারা কায়দা করে আমাদের পুরা ওরিয়েন্টটাকে, এই পুরা প্রাচ্যকে আলাদা করে দিয়েছে, এবং এইটাকে দিয়েছে তারা যে আমরা ওরিয়েন্টাল এবং আমরা বর্ন টু বি রুলড, আমরা শাসিত হওয়ার জন্য জন্মগ্রহণ করেছি, আর তারা শাসন করার জন্য জন্মগ্রহণ করেছে। তো যখন পাশ্চাত্য, ওয়েস্ট, তারা যখন আমাদেরকে এরকম ভাগ করে দিয়ে আমাদের উপরে আধিপত্য বিস্তারের জন্য একটি সাম্রাজ্যবাদী কাঠামো ডেভেলপ করেছে, তখন তাদের নজর আমাদের উপর পড়েছে। তো বলছিলাম আমাদেরকে এডওয়ার্ড সাইডের ওরিয়েন্টালিজমটা পড়তে হবে, নাম্বার 1। নাম্বার 2, আরেকটা বই, এটা ছাত্র সংবাদে একবার অনুবাদ হওয়া শুরু হয়ে গেছিল, পরে মনে হয় কাজটা কেন বন্ধ হয়ে গেছে, সেটা হলো কাভারিং ইসলাম। কাভারিং ইসলাম, ইসলাম পশ্চিমারা কিভাবে ইসলামকে কভার করেছে, পত্র পত্রিকায় বিভিন্ন মাধ্যমে কিভাবে তারা আমাদের ব্যাপারে একটা নেগেটিভ চিত্র তুলে ধরেছে, এই বিষয়টা সেই বইতে উনি আলোচনা করেছেন। আর থার্ড ওয়ান, ওনার জেরুজালেমের উপরে 3টা বই আছে, আমরা যে কোনো একটা পড়লেই হবে। আমি কিন্তু একটু এভাবে বলি, আমরা পূবের লোকেরা খুব গর্বিত, কারণ আল্লাহ সমস্ত নবীদেরকে পূবে পাঠিয়েছেন। যদি আমাকে বলা যে পূবের কোয়ালিটি কি, তাহলে 10টা কোয়ালিটি বলতে পারবো, যে কোয়ালিটি জীবনেও পশ্চিম অতিক্রম করতে পারবে না। আমরা পূবের মানুষেরা ধর্মপ্রাণ, আমরা পূবের মানুষেরা একেবারে স্বাভাবিকভাবেই আমরা লজ্জাশীল। ইউ গো টু জাপান, চায়না, এত বাজে বাজে তাদেরকে আমরা চিন্তা করি, কিন্তু ইফ ইউ গো থ্রু দি হিস্ট্রি, লিটারেচার অ্যান্ড কালচার অফ দি ইস্ট, অবাক হয়ে যাবেন যে আমরা কত সমৃদ্ধ কালচারের অধিকারী। এখন এই যে আমরা এত বড় একটা সাম্রাজ্য তৈরি করে, মোগল এম্পায়ার তৈরি করে, আমরা যে এত বিশাল জনপদকে শাসন করছি, এবং বিশাল জনপদের মধ্যে যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখছি, এইটা পশ্চিমের সহ্য হয় নাই। তারা চেয়েছিল আমাদের এই জনপদের শান্তি বিঘ্নিত করে এটাকে তাদের ইম্পেরিয়ালিজমের একটা পার্ট করে এখানে তারা সাম্রাজ্যবাদের প্রতিষ্ঠা করবে। তো তারা প্রথমে যে কাজটা করেছিল সেটা হচ্ছে মোগল বাদশাদের এবং তাদের নায়েবদের, তাদের সুবা বাংলা সব তাদের সুবাদার যারা ছিল, তাদেরকে পামপট্টি মেরে, সবসময় তারা যেটা করত, তাদের কাছে ঘেঁষে
তাদের কাছ থেকে সুবিধা আদায় করেছে। এবং আমরা সবাই জানি 1704 সালে কর্ণাটকের সুবাদার তিনি প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যেটা ব্রিটিশ শাসনের মূল কারিগর, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তারা আসছিল, এসে বলছিল যে আমরা একটু ব্যবসা করতে চাই, আমাদেরকে একটু অনুমতি দেন। এই ব্যবসায়ী হিসাবে, বণিক হিসাবে এসে তারা বণিকের বেশে এসে শাসক হিসাবে আমাদেরকে দখল করেছে। এবং 1757 23শে জুন হচ্ছে সেই দখলদারি পরিপূর্ণতার দিন। আজকের দিনটিতে আমরা যখন তাদেরকে নিয়ে আলোচনা করি, আমাদের সামনে কি জিনিস ভাসে? আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যা, তখন কিন্তু এই তিনটা জনপদ একসাথে ছিল, একটা স্টেট, বাংলা, বিহার, উড়িষ্যা। তো বাংলা, বিহার, উড়িষ্যার নবাব আমি সিরাজউদ্দৌলা, তরুণ নবাব, যিনি তার নানা ভাই আলীবর্দী খানের স্থলাভিষিক্ত হয়ে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব হিসাবে শাসন করছিলেন। তো তিনি ওই যে যারা অনুমতি দিয়ে গেছে, তাদের অনুমতির পরেও তিনি এটা বুঝতে পেরেছিলেন যে ইংরেজরা কিন্তু তলে তলে আমাদের দেশটা খেয়ে ফেলতেছে। ফলে তিনি প্রতিবাদ করেছিলেন যে এদেরকে কোনোভাবে এখানে ঠাঁই দেওয়া যাবে না। সেই সময়ে সুবা বাংলার প্রধান সেনাপতি ছিলেন সিরাজউদ্দৌলার আপন খালু মীর জাফর আলী খান বাহাদুর। আমরা আজকে মীর জাফর নাম শুনলেই গালি দিই, এবং মীর জাফর এখন একটা গালি হয়ে গেছে। আমরা কেউ কারো ভাইয়ের নাম মীর জাফর রাখি? সময়ের ব্যবধানে মীর জাফর একটি গালিতে পরিণত হয়েছে, বিকজ অফ হিজ ট্রেচারি। তিনি যে দ্বিচারিতা করেছেন, তিনি যে রাষ্ট্রের সাথে বিদ্রোহ করেছেন, তিনি যে ষড়যন্ত্রের পার্ট হিসাবে আমাদের এই বাংলা, বিহার, উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজদেরকে ওয়েলকাম করার জন্য অপেক্ষা করছিলেন। সেই কারণেই আজকে আমরা তাকে মীর জাফর বলি, এবং আমরা মীর জাফর নামে কারো নাম রাখি না। তো মীর জাফর তিনি 1757 সালে ইংরেজদেরকে এই সহযোগিতা করার কারণে তিনি এই সুবা বাংলার সুবাদার হয়েছিলেন ইংরেজদের হাতে, এবং এটা তিনি 57 থেকে 60 পর্যন্ত এই দায়িত্ব পালন করেছিলেন। পরে আবার তাকে সরিয়ে দেওয়া হয় এবং তার জামাতা মীর কাসেম আলীকে এই দায়িত্ব দেওয়া হয়। মীর কাসেম আলী 2 বছর চালানোর পরে তিনিও যেহেতু স্বাধীন চেতা, এবং তিনি যেহেতু ইংরেজদের এই সমস্ত বাহানা বুঝতে পেরেছিলেন যে তারা আমাদেরকে তলে তলে বৈশ্যতা স্বীকারকারী একটা পরাধীন জাতি হিসেবে তৈরি করতে চায়, মীর কাসেম আলী এর বিরুদ্ধে প্রতিবাদ করার কারণে তাকেও সরিয়ে দেওয়া হয় এবং আবারও মীর জাফরকে ক্ষমতায় বসানো হয়। মীর জাফর 67 পর্যন্ত ক্ষমতায় ছিলেন। মীর জাফরকে এবং ইংরেজদেরকে সহযোগিতা করেছিল সেই যুগের মুৎসুদ্দি ব্যবসায়ী সমাজ, সেই যুগের মানে পলাশীর এলাকার নয়, সারা ভারতের একজন অন্যতম বড় ধনী। তখন ব্যাংকিং এইভাবে ছিল না, ব্যাংকিং সিস্টেম, কিন্তু তারা মহাজনী প্রথায় ব্যাংকিং করত। আমরা জানি জগৎ শেঠ তৎকালীন 1 কোটি পাউন্ড ঘুষ দিয়েছিল ইংরেজদেরকে যে তোমরা এদেরকে হটাও, সিরাজউদ্দৌলাকে পরাজিত করো। এবং
আমরা জানি যে সিরাজউদ্দৌলার আপন খালা ঘসেটি বেগম মীর জাফরের স্ত্রী, এবং তার সাথে অনেক লোক মিলে তারা এই ষড়যন্ত্রে অংশীদার হয়েছিল। তো আমরা শেষ করব, এই যুদ্ধে আমরা জানি যে সর্বসাকুল্যে ইংরেজদের সৈন্য সংখ্যা ছিল 3,000, আর সিরাজউদ্দৌলার সেনাবাহিনীতে লোক ছিল 50,000, 50,000। ইংরেজদের 16 জন মানুষ এই যুদ্ধে মারা যায়, আর সিরাজউদ্দৌলার প্রায় 3,000-এর মতো লোক মারা যায়। 67-এ যখন ইসরায়েলের জন্ম দেয়, তখন ইখওয়ানুল মুসলিমিনের লোকেরা মিশর থেকে চেয়েছিল যে তারা গিয়ে ওদেরকে লড়াই করে সরিয়ে দেবে, কিন্তু তৎকালীন শাসক জামাল নাসের তিনি এই কাজটা করতে দেন নাই। আজকে বাংলাদেশে আমরা যে দেশে আছি, এই দেশে ক্ষমতাসীন দল 18 বছর ধরে আমাদেরকে শাসন শোষণের নাগপাশে বন্দি করেছেন, এবং এ দেশটাও মোটামুটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেওয়া আছে। আমাদের বড় বড় কোম্পানিগুলো তারা বছরে যদি 96,000 কোটি টাকা যদি তারা বছরে পাচার করেন, তাহলে আর থাকে কি দেশে? আমাদের তো কোনো মূলধন থাকে না। আজকে নব্য মীর জাফর, নব্য ঘসেটি বেগম, মিরনেরা, তারা আজকে আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের মোকাবেলায় আমাদেরকে 3টা কাজ করতে হবে। নাম্বার 1, আমাদেরকে 1757-র ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ইংরেজরা 1757-তে আমাদেরকে দখল করছে, কিন্তু 1835 সাল পর্যন্ত তারা আমাদেরকে অবজার্ভ করছে। কি অবজার্ভ করছে? যে আমাদের দিক, গতি, প্রকৃতি কিভাবে কোথায় নিয়ন্ত্রিত হয়। তারপরে তারা 1835 সালে লর্ড ম্যাকলেকে দায়িত্ব দিয়ে একটা শিক্ষা ব্যবস্থা তৈরি করেছে, যেটাকে স্থায়ীভাবে একটা জাতিকে উপনিবেশ হিসাবে দখল করার এবং পরিচালনার সবচেয়ে বড় মেকানিজম হচ্ছে এর এডুকেশন সিস্টেমটাকে শেষ করে দিয়ে রামকৃষ্ণ মিশনীয় শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার যে ষড়যন্ত্র, যে অপচেষ্টা, এইটার ব্যাপারে যদি আমরা আওয়াজ না তুলি, তাহলে কিন্তু আমরা চিরতরে বন্দিত্বের নিগড়ে আবদ্ধ হয়ে যাব। নাম্বার 2, ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে আমাদের এই ইতিহাসটাকে, সঠিক ইতিহাসটাকে ঘরে ঘরে পৌঁছায় দিতে হবে। প্রত্যেকটা মানুষের মাথায় এটা দিতে হবে যে উই আর নট বর্ন টু বি রুলড, রাদার উই আর বর্ন টু রুল। সেটা উল্টে দিতে হবে। এবং সেটা করতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের ব্যক্তিগত যোগ্যতা বাড়াতে হবে, সামষ্টিক যোগ্যতা বাড়াতে হবে, এবং সামষ্টিকভাবে আমাদেরকে এই অপসংস্কৃতি এবং অপরাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তো আসুন আমরা আজকে পলাশীর শিক্ষায় আমরা একটু উজ্জীবিত হই এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ঊর্ধ্বে তুলে রাখার জন্য আমাদের সমস্ত চেষ্টা সাধনাকে আমরা নিয়োগ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পলাশী পলাশী পলাশী।